দেখো এই কোশ্চেনটা কি বলছে যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলোইং দ্য প্যাটার্ন অফ। তো দেখছো যে সোর্স থেকে আমাদেরকে কিন্তু কোশ্চেন করছে যে আমরা যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, আমরা এই যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টটা নিয়েছি সেটা আমরা কোথা থেকে নিয়েছি, কোন দেশকে ফলো করে নিয়েছি বা কোন দেশ থেকে ইন্সপায়ার্ড হয়ে নিয়েছি। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? সবাই জানো যে এখানে ব্রিটেন হবে। তো তাহলে ব্রিটেন থেকে আমরা আর কি নিয়েছি এটা আমরা একটু দেখে নিই। যে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়েছি, রুল অফ ল নিয়েছি, ব্রিটেনে যে কনসেপ্ট আছে সিঙ্গেল সিটিজেনশিপ সেটা আমরা নিয়েছি, আর কি নিয়েছি যে ক্যাবিনেট সিস্টেম সেটা নিয়েছি, বাইক্যামেরালিজম তাও নিয়েছি, এগুলো আমরা নিয়েছি। তো আরও যেগুলো আছে, যে অপশনগুলো আছে সেগুলো থেকেও একটু বলে দিচ্ছি আমি তোমাকে। যে ফ্রান্স থেকে আমরা কি নিয়েছি যদি বলা হয়, তাহলে যে রিপাবলিক, আমরা সেই রিপাবলিকের কনসেপ্ট এখান থেকে নিয়েছি। আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি যেটা আমরা প্রিয়াম্বলে লিখে রাখি, সেগুলো আমরা ফ্রান্স থেকে নিয়েছি, যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আর আমরা কানাডা থেকে কি নিয়েছি? কানাডা থেকে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে আমরা যে আমাদের যে কনস্টিটিউশনে ইউনিটারি একটা বায়াস আছে, যে সেন্টার হবে স্ট্রং। আমরা ফেডারালিজমে বিশ্বাস করি, কিন্তু ইউনিটারি যে একটা বায়াস আছে যে সেন্টার স্ট্রং হবে, তার মানে আমরা ফেডারেশন কিন্তু আমাদের সেন্টারটা স্ট্রং, এই যে কনসেপ্ট এটা আমরা কানাডা থেকে নিয়েছি। ঠিক আছে, আর কি নিয়েছি? অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার, এই কনসেপ্টটাও নিয়েছি। তো এইভাবে আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কনসেপ্ট নিয়েছি এবং আমাদের কনস্টিটিউশনে, সংবিধানের মধ্যে ইনকর্পোরেট করেছি। কিন্তু আমাদের বিগেস্ট সোর্স যেটা আমরা এক্ষুনি পড়লাম সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় সোর্স, যেটা আমরা আমাদের কনস্টিটিউশনে নিয়েছি। তাছাড়াও বাকি আরও দেশ থেকে আমরা অনেক কিছু নিয়েছি, সেইগুলো সম্পর্কে তোমাকে একটু একটু বললাম আমি। এবং এখানে যে কোশ্চেন যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি। ঠিক আছে, এই যে পার্লামেন্টারি সিস্টেম এটাকে কিন্তু আরেকটা কি বলা হয়, ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট। ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট, এই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টটাকে আরেকটা নামে এটা বলা হয়। এবার তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো এটা কেন বলা হয়। তো এটা আর কিছুই না, লন্ডনে একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে এটা ওয়েস্টমিনস্টার, এবং যে জায়গাটা আছে সেইখানেই অ্যাকচুয়ালি ব্রিটিশ পার্লামেন্টটা অবস্থিত, সেখানে ব্রিটিশ পার্লামেন্টটা লোকেটেড। সেজন্য এটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টটাকে এটা ওয়েস্টমিনস্টার ফর্ম অফ গভর্নমেন্টও বলা হয়। তো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে ব্রিটেন। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমরা আগেও করলাম, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স। তো যদি পুট ইন প্র্যাকটিস, কেম ইনটু ফোর্স এরকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এটা হবে 26 জানুয়ারি 1950। আর যদি অ্যাডপ্টেড বা সাইন্ড বলে সেক্ষেত্রে হবে নভেম্বর 26, 1949। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কেম ইনটু ফোর্স তাহলে জানুয়ারি 26, 1950। তাহলে নেক্সট কোশ্চেন। দেখো এটাও দেখো আগেও করলাম আমরা, ইন্ডিয়াস নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড, সাইন এটা করা হয়েছিল 26 নভেম্বর 1949, আর এনফোর্স করা হয়েছিল, এনঅ্যাক্ট করা হয়েছিল 26 জানুয়ারি 1950। এবার এই যে সাইনের ব্যাপারটা বললাম তোমাকে, তখনও বললাম আমি যে ইন্ডিয়ার তো পার্টিশনের পরে 389 থেকে কমে গিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার সংখ্যা 299 হয়ে গেছিল। বাট এই দিনে যে সাইন করা হয়েছিল সংবিধানটাকে 26 নভেম্বর 1949, সেদিন 284 মেম্বার উপস্থিত ছিলেন এবং সাইন করেছিলেন। 284, ঠিক আছে, কনস্টিটিউশনটাকে সাইন করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তাহলে প্রেসিডেন্ট কে ছিলেন আমরা এই কোশ্চেনটাও পড়লাম, তো এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে টেম্পোরারি প্রেসিডেন্ট 9th ডিসেম্বর, মনে করে দেখো বললাম যে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে করা হয়েছিল। তিনি সবথেকে ওল্ডেস্ট মেম্বার ছিলেন। এটা ফ্রান্সে এরকম প্র্যাকটিস তখন করা হতো, ফ্রান্স থেকে আমরা নিয়েছিলাম এই প্র্যাকটিসটা যে ওল্ডেস্ট মেম্বারই প্রেসিডেন্ট হবে। উনি টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তারপরে 11 ডিসেম্বর আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে 11 ডিসেম্বর 1946 আমরা ইলেক্টেড করলাম অ্যাজ এ প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, আর ডক্টর বি আর আম্বেদকর কি ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ড্রাফটিং কমিটির উনি চেয়ারম্যান ছিলেন। এবার এক্ষেত্রে আর একটা জিনিসও তোমাকে বলে রাখি, এবার যদি আমাদের
প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুজি সম্পর্কে আসে যে উনি কোন কমিটির হেড ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন জিজ্ঞেস করা হয়, তাহলে এটা জেনে রাখবে যে ইউনিয়ন সম্পর্কে যে কমিটিগুলো ছিল ইউনিয়ন দিয়ে, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এইগুলোর উনি হেড ছিলেন। তো এইভাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যেমন প্রেসিডেন্ট ছিলেন, তিনি তার সাথে সাথে স্টিয়ারিং কমিটিরও হেড ছিলেন। স্টিয়ারিং কমিটির হেড ছিলেন রাজেন্দ্র প্রসাদজি। তো এইভাবে কোন কমিটির কি হেড ছিলেন সেটাও তুমি এইভাবে দেখে রাখবে, আমি কিছু বলে দিলাম। তো চলো নেক্সট কোশ্চেন। মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার ইন হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু বিইং। তো এটা আবারও বলছি, কেম ইনটু বিইং মানে কেম ইনটু ফোর্স, পুট ইন প্র্যাকটিস, এই ধরনের কোশ্চেন এলে এটা হয়ে যাবে 26 জানুয়ারি 1950। তো দেখছো যে একই ধরনের কোশ্চেন অনেকবার এসেছে, অ্যাডপ্টেড বা সাইন্ড আর কেম ইনটু ফোর্স, এটা যেন না গোলায় যে একটা 26 নভেম্বর 1949 আর একটা 26 জানুয়ারি 1950। অনেক সময় তাড়াহুড়োতে কি হয় যে 26 জানুয়ারি দুটো অপশানে দিয়ে দিল, তার সাথে একটা 1949 1950, তো তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তো ডেটটাকেও ভালো করে দেখতে হবে, ইয়ারটাকেও ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তারপরে অ্যান্সারটা মার্ক করতে হবে। আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তাহলে এক্ষেত্রে আবারও একটু আগেই আলোচনা করলাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা হবে অ্যান্সার। যদি টেম্পোরারি প্রেসিডেন্ট বলে তাহলে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, পরের কোশ্চেন। ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেট ওয়াজ ফার্স্ট প্রপোজড? এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে মতিলাল নেহেরু। নেহেরু রিপোর্ট যেটা দিয়েছিল 1928-এ, সেখানে এই ফেডারেশন অফ স্টেট এটার একটা প্রপোজাল ছিল, ঠিক আছে? এটার একটা আইডিয়া দেওয়া হয়েছিল। তো অ্যান্সারটা হয়ে যাবে মতিলাল নেহেরু। না দেখো, ইন্ডিয়া অ্যাচিভ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ, এখানে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছে, তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে 15th আগস্ট 1947। আচ্ছা, এই যে 15th আগস্ট 1947 আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলাম, বাট আমরা কিন্তু রিপাবলিক হলাম কবে? রিপাবলিক হলাম যবে আমরা কনস্টিটিউশনটাকে এনফোর্স করলাম। তার মানে হচ্ছে 26 জানুয়ারি 1950, এই ডেটে আমরা রিপাবলিক হলাম। তাহলে আমি বলছি যে 15th আগস্ট 1947 আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলাম, বাট আমরা রিপাবলিক হলাম 26 জানুয়ারি 1950। তাহলে যে এই ইন বিটুইন পিরিয়ড 15th আগস্ট 1947 এর পর থেকে এই কনস্টিটিউশন এনাক্টমেন্টের আগে পর্যন্ত এই মাঝের পিরিয়ডটাই ইন্ডিয়া যেটা ছিল সেটা হচ্ছে ডোমিনিয়ন। ডোমিনিয়ন মানে ভারত পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স তো পেয়ে গেল, কিন্তু ভারত এখনো রিপাবলিক হয়নি। তার মানে এখনো হেড, মানে যা কিছু হচ্ছে সব ব্রিটিশ কিং কুইনের নামেই হচ্ছে। না, যখনই কনস্টিটিউশন এনফোর্স হয়ে গেল, আমরা তখন হয়ে গেলাম ইন্ডিয়া রিপাবলিক স্টেট। আমরা তখন কি হয়ে গেলাম? রিপাবলিক, কনস্টিটিউশন এনফোর্স হওয়ার সাথে সাথে। এবার রিপাবলিক মানে হচ্ছে আমাদের এবার থেকে ইলেক্টেড হেড হবে, আমাদের ইলেক্টেড হেড হবে ফর এ ফিক্সড টার্ম। এবার সেই ইলেকশনটা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট, সেটা ম্যাটার করে না, বাট রিপাবলিক মানে হচ্ছে হেড অফ দ্য স্টেট যেটা হবে সেটা হচ্ছে ইলেক্টেড হবে, ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি, ঠিক আছে? তো এরপর থেকে কনস্টিটিউশন যবে এনাক্টমেন্ট হয়ে গেল, তারপর থেকে আমরা রিপাবলিক হলাম, ইন বিটুইন পিরিয়ডে আমরা ডোমিনিয়ন ছিলাম। তাহলে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স যদি কোশ্চেন আসে তাহলে অ্যান্সার হয়ে যাবে 15th আগস্ট 1947। আর যদি কোশ্চেন আসে যে আমরা রিপাবলিক কবে হলাম, রিপাবলিক কথাটা যদি থাকে তাহলে হয়ে যাবে 26 জানুয়ারি 1950। আর ইন বিটুইন পিরিয়ডে আমরা ছিলাম ডোমিনিয়ন, এই মাঝের কয়েকটা বছর। আচ্ছা, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেটস অফ দ্য ইউনাইটেড সোভেরেন বেঙ্গল? এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে এইচ.এস. সুরহাওয়ার্দী। ইনি মুসলিম লীগের একজন নেতা ছিলেন। পার্টিশনের ঠিক আগে, ইন্ডিয়ার পার্টিশনের ঠিক আগে, তখন পশ্চিমবঙ্গে ব্যাপারটা ছিল, তখন ওনাদেরকে প্রধানমন্ত্রী বলা হতো, প্রধানমন্ত্রী পিএম পোস্ট ছিল। তো উনি প্রাইম মিনিস্টার ছিলেন, বেঙ্গলের মুসলিম লীগের নেতা ছিলেন। উনি প্রথম অ্যাডভোকেট করেছিলেন ইউনাইটেড সোভেরেন বেঙ্গলের, অন্যতম একজন অ্যাডভোকেট উনি করেছিলেন যে এই কনসেপ্টটা, ইউনাইটেড সোভেরেন বেঙ্গল। তো অ্যান্সারটা হয়ে যাবে এইচ.এস. সুরহাওয়ার্দী। দেখো এবার কোশ্চেন এসছে আবার যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড, আবারও অ্যাডপ্টেড এসেছে। তাহলে দেখো তোমাকে ডেটটাও দেখতে হবে, ইয়ারটাও দেখতে হবে খুব সাবধানে। তো নভেম্বর 26, 1949, এটা হবে অ্যান্সার।
দেখো আবারও কোশ্চেনটা এসেছে, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেটস অফ দ্য ইউনাইটেড সোভারেন বেঙ্গল। তো এটা হয়ে যাবে এইচ.এস. সুহরাওয়ার্দী, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে আবারও দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। নাও অ্যাডপ্ট করার কথা বলা হয়েছে, অ্যাডপ্ট মানে আবারও হয়ে যাবে এটা 26 নভেম্বর 1949। যদি এনঅ্যাক্ট বলা হয় বা কেম ইনটু ফোর্স, কেম ইনটু প্র্যাকটিস, কেম ইনটু বিইং, এগুলো থাকে তাহলে হবে 26 জানুয়ারি 1950। ঠিক আছে, দেখো ইন্ডিয়া সেলিব্রেটেড অর উইল সেলিব্রেট ইটস 70th কনস্টিটিউশন ডে ইন। তো এটা সম্পর্কে দেখো আমি বলে রাখি, আমাদের কনস্টিটিউশন ডে কবে এটা জানতে হবে। কনস্টিটিউশন যেটা ডে সেটা হচ্ছে 26 নভেম্বর, যেদিন আমরা কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করলাম, তার মানে সালটা হচ্ছে 1949। তো 1949 যদি 26 নভেম্বর 1949, তো 26 নভেম্বরের 1949 এটা যদি আমাদের কনস্টিটিউশন ডে হয়, তাহলে এটা আমাদের ফার্স্ট কনস্টিটিউশন ডে। এভাবে তুমি যদি হিসাব করো, তাহলে যেটা হবে তোমার সেটা হচ্ছে 1950-তে যখন আসবে তখন 2 হবে, তাহলে 2000 যখন আসবে তাহলে 52, আর 70th বলেছে, তার মানে হয়ে যাবে অ্যান্সারটা 2018। এবার দেখো এটা 70th কনস্টিটিউশন ডে বলে এটা হয়েছে, 2018 হয়েছে। তো ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, যদি এখানে বলা হতো যে 70th অ্যানিভার্সারি ব্যাপারটা থাকতো, তাহলে কিন্তু দেখো 1949 26 নভেম্বর এই যে ডেটটা, এই দিনে কনস্টিটিউশন ডে। এবার যদি বলা হয় ফার্স্ট অ্যানিভার্সারি অফ কনস্টিটিউশন ডে, ফার্স্ট অ্যানিভার্সারি, তাহলে কিন্তু হয়ে যাবে 1950 থেকে তখন তোমাকে কাউন্ট করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারছি যে যদি বলা হয় যে ফার্স্ট কনস্টিটিউশন ডে আমরা কবে পালন করেছি, তাহলে ফার্স্ট আমরা অবশ্যই করেছি 26 নভেম্বর 1949। তাহলে 1940 যখন 1950 চলে আসবে তখন সেটাকে আমরা বলবো সেকেন্ড কনস্টিটিউশন ডে। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি অফ কনস্টিটিউশন ডে কবে, তাহলে যে বর্ষ পূর্তি যখন, তখন সেটা হচ্ছে ফার্স্ট ধরা হবে অ্যানিভার্সারির ক্ষেত্রে। তার মানে 1950টা হবে ফার্স্ট অ্যানিভার্সারি অফ দ্য কনস্টিটিউশন ডে, আর 1949টা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশন ডে। তো এখানে শুধু 70th কনস্টিটিউশন ডে বলেছে, তো সেখানে অ্যান্সারটা হবে 2018। তো এটা সম্ভবত এবার পিএসসির যে অ্যান্সার কি ছিল অফিসিয়াল, সেটা সম্ভবত সেখানে সম্ভবত 2019 করা ছিল সম্ভবত। তো আমি পরবর্তীকালে ওরা অ্যান্সার চেঞ্জ করেছিল কিনা বা সেটা আমি জানি না, বাট আমি তোমাকে কনসেপ্ট এটাই বললাম যে কনসেপ্ট এটা পাল্টাবে না, যে যদি ফার্স্ট কনস্টিটিউশন ডে বলা হয় তাহলে অবশ্যই 26 নভেম্বর 1949, কিন্তু এটা যেহেতু এটা প্রথম দিন হয়েছিল, তো যদি ফার্স্ট অ্যানিভার্সারি বলা হয় তাহলে অবশ্যই তার পরের বছর থেকে কাউন্ট হবে, তো 1950 থেকে কাউন্ট হবে। তো এটা হচ্ছে কনসেপ্ট, এই 70th কনস্টিটিউশন ডে আর 70th অ্যানিভার্সারি অফ কনস্টিটিউশন ডে এর মধ্যে যেটা পার্থক্য, এটা আমি বলে দিলাম। এবার দেখো এই কোশ্চেনটা আবার এসেছিল যে সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড অন ইন ইন্ডিয়া অন, এই ডেটটা হচ্ছে 26 নভেম্বর। তুমি বুঝতে পারছো, এক্ষুনি বললাম এই দিনে কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করা হয়েছিল 1949-এ। আচ্ছা, দেখো এটা কোশ্চেন এসেছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, তোমরা বুঝতে পারছো যে ড্রাফটিং কমিটির আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তিনিই হবে এখানে অ্যান্সার, ডক্টর বি.আর. আম্বেদকর। তো এখানে আমি আরেকটা যেটা বলে রাখলাম যে ড্রাফটিং কমিটি, যেটা বলেছি আগেও, যেটা সেট আপ করা হয়েছিল অগস্ট 29, 1947-এ। চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং 7 জন টোটাল মেম্বার ছিলেন। তো এটা মনে রাখবে, তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই ডক্টর বি.আর. আম্বেদকর। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তাহলে এখানে দেখো কোশ্চেনটা বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, তো এটা বুঝতেই পারছো, এটা অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যারা যেখানে বসে সংবিধান বানানো হয়েছিল, যে অ্যাসেম্বলিটা ইন্ডিয়ার কনস্টিটিউশন বানিয়েছিল তারাই অ্যাডপ্ট করেছিল ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এটা তোমার প্রিঅ্যাম্বলেও লেখা আছে যে ইন আওয়ার কনস্টিটিউশন অ্যাসেম্বলি উই ডু হিয়ার বাই অ্যাডপ্ট এন অ্যাক্ট বলে লেখা আছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাডপ্টেড বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি
প্রিএম্বলে যে ডেটটা মেনশন করা আছে সেটা হচ্ছে 26 নভেম্বর 1949। এটা আমরা অনেকক্ষণ ধরে আলোচনাও করলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে যে when the first independence day was celebrated। তাহলে দেখো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে যদি বলা হয়, যা অপশন আছে সেই অনুযায়ী বুঝতেই পারছো যে 1929 সালে যে কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয়েছিল লাহোর সেশন, সেই লাহোর সেশনে আমরা কি করেছিলাম, পূর্ণ স্বরাজের রেজলিউশন পাস করেছিলাম, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বরাজ। এবং এই যে রেজলিউশনটা পাস করেছিলাম, তারপরে আমরা কি করেছিলাম, পরের বছর জানুয়ারিতে 26 জানুয়ারি 1930 পূর্ণ স্বরাজ ডে পালন করেছিলাম। আমরা ভারতীয়দের তরফ থেকে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করেছিলাম, সেটা হচ্ছে 26 জানুয়ারি 1930-তে। তাহলে যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে বলা হয়, যে অপশন আছে সেই অনুযায়ী, তাহলে যেহেতু আমরা 1929 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লাহোর সেশনে পূর্ণ স্বরাজের রেজলিউশন পাস করে এবং তারপরে 26 জানুয়ারি 1930 প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে ভারতীয়দের তরফ থেকে, তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার হবে যে 26 জানুয়ারি 1930। এখানে যখন কেম ইনটু ফোর্স বলা হচ্ছে, তখন এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যে যদি বলে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স, তাহলে এটা 26 জানুয়ারি 1950। আর যদি বলা হয় অ্যাডপ্টেড কবে, তাহলে নভেম্বর 26, 1949, সেটা ঠিক আছে। বাট এই যে 26 নভেম্বর 1949, একটা জিনিস মনে রাখতে হবে যে এই দিনেও কিছু কিছু প্রভিশন কিন্তু স্টার্ট হয়ে গেছিল। কিছু কিছু প্রভিশন, some provisions came into force on this day। এই 26 নভেম্বর 1949 কিছু কিছু জিনিস স্টার্ট হয়ে গেছিল, যেমন ধরো সিটিজেনশিপের কিছু কিছু প্রভিশন, যেমন ধরো আর্টিকেল 5 থেকে আর্টিকেল 9, এগুলো স্টার্ট হয়ে গেছিল, 5, 6, 7, 8, 9। তারপর তোমার ধরো ইলেকশন সংক্রান্ত আর্টিকেল 324, এটা স্টার্ট হয়ে গেছিল। প্রভিশনাল পার্লামেন্ট সম্পর্কে প্রভিশন স্টার্ট হয়ে গেছিল। হ্যাঁ, শর্ট টাইটেল, এইগুলো কিছু কিছু, যেমন ধরো আর্টিকেল 5 থেকে 9, আর্টিকেল 60, আর্টিকেল 324, আর্টিকেল 366, আর্টিকেল 367, আর্টিকেল 379, আর্টিকেল 380, আর্টিকেল 388, আর্টিকেল 391, 392, 393, এইগুলো কিছু কিছু এই 26 নভেম্বর 1949-এই কেম ইনটু ফোর্স হয়েছিল। বাট যদি বলা হয় ম্যাক্সিমাম পোর্শনটা, মেজর পার্টটা, তাহলে কিন্তু এই দিনেই 26 জানুয়ারি 1950-তে স্টার্ট হয়েছিল। তো এটা জাস্ট তোমাকে বলে রাখা হলো যে যদিও আমরা এই দিনে বলি অ্যাডপ্ট করেছিলাম যে 26 নভেম্বর 1949, আর এনঅ্যাক্ট করেছিলাম বা কেম ইনটু ফোর্স হয়েছিল 26 জানুয়ারি 1950, তো এটা বলে রাখা দরকার যে 26 নভেম্বর 1949-এও কিছু কিছু প্রভিশন কেম ইনটু ফোর্স হয়েছিল, কিছু কিছু প্রভিশন স্টার্ট হয়ে গেছিল। যেমন বললাম সিটিজেনশিপ সংক্রান্ত কিছু প্রভিশন, আর্টিকেল 5 থেকে 9, ইলেকশন সংক্রান্ত কিছু, আর্টিকেল 325, 324, আর তাছাড়াও যে আর্টিকেলগুলো বললাম সেইগুলো স্টার্ট হয়েছিল। বাট ম্যাক্সিমামটা যদি বলা হয়, তাহলে কেম ইনটু ফোর্স যদি কোশ্চেন আসে, তাহলে হবে 26 জানুয়ারি 1950। এখানে যে ইউনাইটেড সোভারেন বেঙ্গলের কথা বলা হচ্ছে, তো এই যে সুহরাওয়ার্দী মুসলিম লীগের নেতা ছিলেন, ওয়েস্ট বেঙ্গলের তখন পদটার নাম ছিল প্রাইম মিনিস্টার, তখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন। তখন উনি যখন পার্টিশন হওয়ার কথা উঠছিল, যখন পার্টিশন হবে এবার ঠিক হয়েছিল, সেই সময় এই যে সুহরাওয়ার্দী একটা প্রস্তাব রেখেছিলেন। সেই প্রস্তাবটা হচ্ছে যে, দেখো কথাটা শুনেই তুমি বুঝতে পারছো, ইউনাইটেড সোভারেন বেঙ্গল, তার মানে উনি ইউনাইটেড বেঙ্গলের কথা বলছেন। ইউনাইটেড বেঙ্গল মানে আনডিভাইডেড বেঙ্গলের কথা উনি বলছেন, যে বাংলা ভাগ হবে না, এবং বাংলা যে ভাগ হবে না, ইউনাইটেড থাকবে এবং সোভারেন। তার মানে এই যে ইউনাইটেড বেঙ্গলটা তৈরি হবে, যেটা উনি বলছেন যে ভাগ হবে না, আনডিভাইডেড থেকে যাবে, সেটা সোভারেনও থাকবে। তার মানে হচ্ছে বেঙ্গল ইন্ডিয়াও জয়েন করবে না, পাকিস্তানও জয়েন করবে না, এটা সোভারেন থেকে যাবে এবং এটা ইউনাইটেড থাকবে, মানে আনডিভাইডেড থাকবে। এরকম একটা প্রস্তাব উনি তখন রেখেছিলেন, উনি তখন দাবি তুলেছিলেন। প্রথম দিকে মোহাম্মদ আলী জিন্নাহ কিছুটা হলেও সাপোর্ট হয়তো করেছিল মনে মনে, কিন্তু পরে এটা খারিজ হয়ে যায়। তো এটা যে কোশ্চেন এসছে, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেটস অফ দ্য ইউনাইটেড সোভারেন বেঙ্গল, তো অ্যান্সারটা হবে এইচ.এস. সুহরাওয়ার্দী।